আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশেদ ভাই, মাইক্রোফোন কি ঠিক হয় নাই আজকে? আপনি তো কথা বলতে পারবেন না ভাই, একটু যদি ঠিক করতেন তাহলে তো ভালো হইতো। রিদওয়ান ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি। বলো, গতকালকে ছিলেন? গত শনিবারে ক্লাস তো ছিলেন না? না, আমি ছিলাম না, থাকতে পারিনি একটু ব্যস্ততার কারণে আর কি। তো পরের দিনই আমি সকালে ভিডিওটা দেখছি। আসলে ভালো হয়েছে, দুইটা প্রশ্ন করছেন যে ভালো লাগছে। রেগুলার থাকবেন? জি ইনশাল্লাহ। পরীক্ষা তো বেশি দিন নাই। জি ঠিক আছে, তাহলে পড়ি। আসলে পরীক্ষার সত্যিই বেশি দিন নাই, কিন্তু সেকেন্ড সেমিস্টারের বইগুলো তো একদমই ধরা হয় নাই। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলাম, এরপরে দেখতে দেখতে আরো প্রায় 2 মাস চলে গেল না আমাদের পরীক্ষা হয়েছে। জি প্রায় 2 মাস। এখন আর তো বেশি দিন নাই, বোধহয় আমাদের রেজাল্ট দিবে হয়তো 15-20 দিন, 1 মাসের মধ্যে। তার 1 মাস পরে, 2 থেকে 3 মাস পরে পরীক্ষায় মুতাহার স্যার সেদিন বললেন। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তাহলে পড়াশোনা শুরু করি। দেখেন, আচ্ছা, কালকে পড়ছিলাম হচ্ছে শনিবারের দিনে 1-2, অর্থাৎ হিসাব বিজ্ঞানের আর্থিক এবং অআর্থিক ঘটনা। যদিও প্রথমে আমাদের পড়া উচিত ছিল হিসাব বিজ্ঞান কাকে বলে, ঠিক আছে, কিন্তু এখানের সিকোয়েন্সটা ঠিক রাখার জন্য আমরা 1 আর 2 পড়ে পড়ছিলাম। আচ্ছা, এবার 3 নাম্বারটা পড়ি। দেখেন, 1 এবং 2, আপনারা কি ভিডিওটা দেখছিলেন? যারা ছিলেন না তারা ভিডিও দেখছিলেন? 1 এবং 2টা, মানে 1 নম্বর প্রশ্নটা যদি কেউ মানে পড়ে থাকে তাহলে 3 নাম্বারটা সে পারবে। আমরা যদি 1 এবং 2 আগেই পড়ছি, কাজে আমরা এখন 3-এ যাব। ঠিক আছে, প্রতিদিন রিপিট করা যাবে না, কারণ সময় খুব কম সেকেন্ড সেমিস্টারের জন্য। আর যারা নবম ব্যাচের আছেন তাদের জন্য অনেক সময় আছে, তারা আমাদের সাথে থাকলে ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। যদি 1 এবং 2 একটু রিভিউ করতে বলেন বা কারো সমস্যা থাকে তাহলে করতে পারি। জি ভাইয়া, করেন না। আচ্ছা, আমি করি, কিন্তু এরপর থেকে ভিডিও দেখবেন, ঠিক আছে সবাই। যে ক্লাস মিস গেলে দেখেন, হিসাব বিজ্ঞানের ঘটনা, মানে হিসাব বিজ্ঞানে আমরা 2 আর 2 যে 4 যোগ করলাম, এটা হচ্ছে হিসাব বিজ্ঞান। আর এই 2 আর 2, 4, এই যে যোগটা করলাম বা যে হিসাবটা করলাম, এটার বাইরে অনেক কিছু ঘটে। 2 আর 2, 4 এটাও একটা ঘটনা। আবার যেটা 2 আর 2, 4 মানে ক্যালকুলেশন করি না, তার বাইরে অনেক ঘটনা আছে। ঠিক আছে, এই সব কিছু হচ্ছে হিসাব বিজ্ঞানের ঘটনা। ঘটনাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আর্থিক ঘটনা এবং অআর্থিক ঘটনা। অর্থাৎ যত আর্থিক বিষয়ে ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে ডেটা, যেটা সেটা হচ্ছে হিসাব আর্থিক ঘটনা। আর এর বাইরে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে অআর্থিক ঘটনা। তবে আর্থিক ঘটনাগুলো যেমন, আমরা যদি একটু দেখি, সংজ্ঞাটা দেখি। দেখেন, আর্থিক ঘটনা বলতে সেই সব লেনদেন বা কার্যাবলীকে বোঝায় যার ফলে প্রতিষ্ঠানের সম্পদ, দায়, আয়, ব্যয়ের পরিমাণে পরিবর্তন ঘটে। যার পরিমাপ টাকা বা আর্থিক এককে করা যায়, এ ধরনের ঘটনাকে আর্থিক ঘটনা বলে। এটা খাতায় রেকর্ড করা হয়। যেমন কাঁচামাল কিনলেন, কর্মচারীদের বেতন দিলেন, ব্যাংক ঋণ গ্রহণ করলেন, যন্ত্রপাতি কিনলেন, বিদ্যুৎ বিল দিলেন, এগুলো টাকা পয়সার লেনদেনের সাথে সরাসরি এগুলো সম্পৃক্ত। হিসাব বইতে এগুলো লেখা হয়। আর অআর্থিক ঘটনা হচ্ছে যে কার্যাবলীকে টাকায় প্রকাশ করা যায় না বা আর্থিক ক্ষতি তাৎক্ষণিকভাবে রেকর্ড করা হয় না, এই কারণে আপনার খাতায় লিখেন না। অন্য বইতে লেখেন, ঘটনার অন্য কোনো ইসে থাকে, কিন্তু আপনার আর্থিক ক্যালকুলেশনের বইতে লেখেন না। সেটা হচ্ছে অআর্থিক ঘটনা, একবারে ইজি। ঠিক আছে, যেমন দেখেন, শ্রমিক ধর্মঘট, এটা কিন্তু টাকার অঙ্কে আপনি ক্যালকুলেশন করতেছেন না, তবে ধর্মঘটের কারণে উৎপাদনে ক্ষতি হচ্ছে, টাকার অঙ্কে তখন ক্যালকুলেশন হবে। কর্মচারীদের পদোন্নতি দিলেন, একজন ম্যানেজার নতুন আসলো, একজন কর্মী নতুন আসলো, তার আশাটাই কিন্তু একটা টাকা আসলো না, কিন্তু তার আসার কারণে হয়তো প্রতিষ্ঠানের উৎপাদন বাড়বে অথবা কমবে।
ঠিক আছে, কাজেই সরাসরি আর্থিক হিসাব না করলেও আপনি অআর্থিক ঘটনা হিসেবে এগুলোকে চিহ্নিত করবেন। ঠিক আছে রিদন ভাই, তাহলে বোঝা গেছে আর্থিক এবং অআর্থিক ঘটনা বলতে আমরা কি বুঝি? জি ভাইয়া। আচ্ছা, এবার 2 নম্বর আমরা পড়ছিলাম হিসাব বিজ্ঞানের পরিধি, মানে হিসাব বিজ্ঞান কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে আর হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা। হিসাব বিজ্ঞান আমরা জানি খুব ভালো একটা শাস্ত্র, কিন্তু তারপরেও কিছু সীমাবদ্ধতা আছে, সেটা আমরা পড়ছিলাম। 1 এবং 2 আমরা কালকে পড়ছি। এবার আমরা 3 নম্বরে যাই। দেখেন এখানে অনেক টার্ম আছে, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে তারা ভালো পারবেন। এবার আমরা যাই হিসাব বিজ্ঞানে আর্থিক এবং অআর্থিক ঘটনার মধ্যকার পার্থক্য। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে আমি যত সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি, দেখেন 7টা পয়েন্টস, আমরা এই 7টাই আমরা লিখবো। আমি প্রথম থেকে পড়ি, এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। দেখেন হিসাব বিজ্ঞানে কেবলমাত্র আর্থিক ঘটনাগুলোই হিসাব রেকর্ডে অন্তর্ভুক্ত হয়, কারণ এগুলো টাকায় পরিমাপযোগ্য এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। আবার পড়ি, শোনেন, নবম ব্যাচের যে ক্লাসটা, আমরা ফার্স্ট সেমিস্টারের ক্লাসটা যেটা পড়লাম, সেটা কিন্তু অনেকটা মানে আমরা মানে অন্য স্টাইলে পড়ছি, আর এই সেকেন্ড সেমিস্টারের বইগুলো কিন্তু একটু ভিন্ন স্টাইলে পড়বো, সবাইকে বলে রাখি। কারণ হচ্ছে আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আমরা এখানে পড়বো, মুখস্থ করব, একজন আরেকজনকে ধরবো, ঠিক আছে, এইভাবে পড়বো। দেখেন হিসাব বিজ্ঞানের কেবলমাত্র আর্থিক ঘটনাগুলোই হিসাব রেকর্ড অন্তর্ভুক্ত হয়, কারণ এগুলো টাকায় পরিমাপযোগ্য এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। তবে অআর্থিক ঘটনাগুলো সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হলেও সেগুলো হিসাব বিজ্ঞানের কাঠামোর বাইরে থাকে। একেবারে সিম্পল 2টা বাক্য দিয়ে উপরে আমরা ভূমিকাটা লিখে দিব। ঠিক আছে, আচ্ছা আবার পড়ি। দেখেন হিসাব বিজ্ঞানে কেবলমাত্র আর্থিক ঘটনাগুলো হিসাব রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়, টাকায় পরিমাপযোগ্য এগুলো এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর সেগুলো প্রভাব ফেলে। তবে অআর্থিক ঘটনাগুলো সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে প্রভাব ফেলে, পরোক্ষভাবে আর্থিক কাঠামোকে প্রভাবিত করে। যদিও এগুলো আমরা হিসাব বিজ্ঞানের কাঠামোর বাইরে রাখি অআর্থিক ঘটনাগুলোকে। নিচে হিসাব বিজ্ঞানের আর্থিক এবং অআর্থিক ঘটনাগুলোর মধ্যকার পার্থক্য উপস্থাপন করা হলো। দেখেন প্রথমে সংজ্ঞাগত পার্থক্য। যেসব ঘটনা টাকায় পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে আর্থিক ঘটনা বলে। যেসব ঘটনা আর্থিকভাবে পরিমাপযোগ্য নয় তাকে অআর্থিক ঘটনা বলে। রেকর্ডকরণ, প্রথমে সংজ্ঞা দিব, পরে হচ্ছে রেকর্ডকরণের পার্থক্য লিখবো। দেখেন এখানে কি আছে, হিসাব বইতে রেকর্ড করা হয়, আর এই পাশে হচ্ছে হিসাব বইতে রেকর্ড করা হয় না। আর্থিক প্রভাব, দেখেন সরাসরি প্রভাব ফেলে, পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে, পারে না মানে ফেলে। ঠিক আছে, আপনি লিখতে পারেন পরোক্ষভাবে প্রভাব ফেলে, অথবা লিখতে পারেন পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে। উদাহরণ দিব আমরা কি, পণ্য বিক্রয়, বেতন পরিশোধ, দায়, চুক্তি ইত্যাদি। আর অআর্থিক ঘটনা কি, ব্যবস্থাপক পরিবর্তন, ধর্মঘট, কর্মীর পদোন্নতি। আমরা প্রথম 4টা আবার পড়ি। সংজ্ঞা, 2 নম্বর হচ্ছে রেকর্ডকরণ, রেকর্ড করি নাকি করি না। 3 নম্বর হচ্ছে আর্থিক প্রভাব ফেলে নাকি ফেলে না। 4 নম্বর হচ্ছে উদাহরণ দিবেন, উদাহরণ কি, পণ্য বিক্রয়, বেতন পরিশোধ, ক্রয় বিক্রয়। আর এখানে উদাহরণ কি, ব্যবস্থাপক পরিবর্তন, ধর্মঘট, কর্মীর পদোন্নতি ইত্যাদি। আচ্ছা 4টা হলো, এবার 5টা পরের 3টা কি, দেখেন হিসাব পদ্ধতির প্রয়োগ। দ্বিতরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ করা হয়। দ্বিতরফা দাখিলা কি, আমরা গতকালকে আলোচনা করছিলাম। দ্বিতরফা দাখিলা পদ্ধতি মানে, দ্বি মানে দুই, দয়ের নিচে ব ফলা আছে, দ্বিতরফা মানে দুই তরফা বা দুই ভাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এই দুতরফা যদি আমরা বুঝি, দাখিলা দুতরফা দাখিলাটা কি সেটা একটু, দুতরফা দাখিলা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, অর্থাৎ আপনি ডাবল এন্ট্রি করলেন। সেই ডাবল এন্ট্রিটা কি, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। হিসাব রক্ষণ একটা পদ্ধতি, এইটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এখানে আপনি ডেবিট এবং ক্রেডিট একই সাথে যদি একটা হিসাবের এন্ট্রি দেন, তাহলে সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এর ডিটেলস বিবরণ আমরা পরবর্তীতে যখন দুতরফা দাখিলা পদ্ধতি পড়বো তখন আমরা বলবো, আপাতত আমরা বুঝি। এবার দেখেন, আর এই পাশে হিসাব পদ্ধতির আওতায় পড়ে না, কোনো হিসাব পদ্ধতির আওতায় পড়বে না। কোনটা, অআর্থিক যে ঘটনাগুলো আছে সেগুলো কিন্তু আমরা কোনো হিসাব পদ্ধতি অ্যাপ্লাই করি না, সেগুলো আমরা রেকর্ড করি হয়তো বা অন্য প্রয়োজনে। ঠিক আছে, বা কি আর্থিক ক্ষতি হলো সেটা প্রতিবেদনে তুলে আনি, কিন্তু আমরা কোনো হিসাব পদ্ধতি অ্যাপ্লাই করি না। 6 নম্বরে কি আছে দেখেন, পরিমাপ যোগ্যতা। নির্দিষ্ট পরিমাণ টাকায় পরিমাপ করা যায় আর্থিক ঘটনাগুলোকে, যেমন বেতন দিলেন, বিল দিলেন, পণ্য চুক্তি, ক্রয় চুক্তি করলেন, টাকা দিলেন। ঠিক আছে, এগুলো সব টাকার পরিমাণে হিসাব করা যাবে, আর এই পাশের গুলো টাকার পরিমাপে হিসাব করা যাবে না। প্রতিবেদনের ভূমিকা দেখেন,
আর্থিক প্রতিবেদন তৈরি করতে ব্যবহৃত হয়। আর্থিক ঘটনাগুলো সমস্ত আর্থিক প্রতিবেদন তৈরি করতে ব্যবহার করা হবে। আর আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয় না অআর্থিক ঘটনাগুলো। তাহলে আমরা আর্থিক এবং অআর্থিক যে ঘটনাগুলো আছে সেটার পার্থক্যের ক্ষেত্রে আমরা মোটামুটি 7টা পার্থক্য যদি পড়ি তাহলে 8 মার্কে 5 মার্কে বলেন যে মার্কে আসুক না কেন আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কি হয়েছে না সবার? মোটামুটি আমরা এটা স্কিপ করে যাই। জি ভাইয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার উপসংহারটা কি? হিসাব বিজ্ঞানে শুধুমাত্র আর্থিক ঘটনাগুলো হিসাব বইতে রেকর্ড করা হয় কারণ সেগুলো প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মুনাফার উপর সরাসরি প্রভাব ফেলে, টাকায় পরিমাপযোগ্য। তবে অআর্থিক ঘটনাগুলো সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ হলেও হিসাব বিজ্ঞানের কাঠামোর বাইরে থেকে যায়। এই একই কথা যেটা ভূমিকায় লিখছিলাম, সেই একই ধরনের একটা উপসংহার। তো মোটামুটি এই প্রশ্নটা আমরা পারবো নাকি? জি ভাইয়া ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। রিদওয়ান ভাই কি অসুস্থ নাকি, নাকি ঘুম পাচ্ছে? না না না, অসুবিধা নেই। ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি ঠিক আছে। এবার আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা পড়ি। হিসাব বিজ্ঞান কি উদ্দেশ্যে ব্যবহার করি বা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি? ঠিক আছে, এখানে 8টা আছে, আমরা 8টাই পড়বো কারণ 8 মার্কে আসলে 8টাই লিখতে হবে। হিসাব বিজ্ঞান আধুনিক ব্যবসা এবং প্রশাসনিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। এটি শুধুমাত্র আর্থিক লেনদেন রেকর্ড করার একটি প্রক্রিয়া নয়, বরং এর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আর্থিক চিত্র, কর্মক্ষমতা এবং অবস্থান বিশ্লেষণ করা সম্ভব হয়। হিসাব বিজ্ঞান একটি সেবামূলক কার্যাবলী যার মাধ্যমে নির্ভরযোগ্য এবং সঠিক আর্থিক তথ্য প্রদান করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা হয়। ভূমিকা গেল, এবার আমরা মূলত মোটামুটি আমরা পয়েন্টস গুলো মুখস্থ করব এবং মূল বিষয়বস্তুটা কি সেটা জানার চেষ্টা করব। ঠিক আছে, তা ভূমিকাটা আবার একটু পড়ি। হিসাব বিজ্ঞান আধুনিক ব্যবসা এবং প্রশাসনিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। এটি শুধুমাত্র আর্থিক লেনদেন রেকর্ড করার প্রক্রিয়া নয়, মানে আর্থিক লেনদেন রেকর্ড করবে সেটা নিয়ম কানুনই নয়, বরং এর মাধ্যমে একটা প্রতিষ্ঠানের আর্থিক চিত্রটা পাওয়া যাবে, কর্মক্ষমতা, অবস্থান বিশ্লেষণ করা যাবে। হিসাব বিজ্ঞান একটি সেবামূলক কার্যাবলী, মানে এটাও মানুষকে সেবা করে কিভাবে? তার নির্ভরযোগ্য এবং সঠিক আর্থিক তথ্য প্রদান করার মাধ্যমে, কারণ এই সঠিক সিদ্ধান্ত নিতে পারবো আমরা। ঠিক আছে, এবার হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্যগুলো আমরা পড়বো। কি কি উদ্দেশ্য আছে দেখেন। প্রথম উদ্দেশ্য হচ্ছে আর্থিক লেনদেনের স্থায়ী হিসাব সংরক্ষণ। আমরা যদি পয়েন্টস মুখস্থ করার বেলায় আমি যেটা করি, আমি মনে করি যে এই যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা আমি পড়বো, এইটার প্রথম উদ্দেশ্যটা কেন প্রথমে দেওয়া হয়েছে, কেন প্রথমে আছে, আমি সেটার একটা নিজস্ব ফর্মুলা বের করি, তাহলে আমার প্রথমটা পরীক্ষার সময় মনে থাকে। দেখেন, আর্থিক লেনদেনের স্থায়ী হিসাব সংরক্ষণ। আমরা কত টাকা দিয়ে এই পণ্যটা কিনলাম, কত টাকা আমার ইনকাম হলো, কত টাকা খরচ হলো, ডেবিট ক্রেডিট, এই হিসাবগুলো যদি আমি খাতায় লিখে রাখি তাহলেই কিন্তু এগুলো স্থায়ী হিসাব সংরক্ষণ করতে পারবো, না লিখলে তো পারবো না। কাজে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটাই হচ্ছে আর্থিক লেনদেনের স্থায়ী একটা হিসাব যাতে আমার প্রতিষ্ঠানে থাকে। ঠিক আছে, প্রতিষ্ঠান প্রতিদিন অসংখ্য আর্থিক লেনদেন করে যেগুলো দীর্ঘদিন সব লেনদেন, জাবেদা ও খতিয়ানে লিপিবদ্ধ করে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়, যা ভবিষ্যৎ বিশ্লেষণ এবং মূল্যায়নের জন্য অপরিহার্য। এখানে জাবেদা এবং খতিয়ানটা কি, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের না তারা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, যেমন আমি নিজেও কমার্স ব্যাকগ্রাউন্ডের না, কাজে জাবেদা এবং খতিয়ানটা কি আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। বুঝতে পারছেন? জি ভাইয়া বলেন। আচ্ছা দেখেন, জাবেদাটা হিসাব রক্ষণে ব্যবহৃত একটা একটা ডকুমেন্টস। প্রথম ভাবে এটা কি একটা ডকুমেন্টস, একটা হিসাবপত্র, একটা কাগজ যেখানে হিসাব লেখা আছে, এটাই হচ্ছে জাবেদা। তো জাবেদা এই হিসাবে কি কি আছে? আপনি প্রথমবারের মতো আপনার একটা খরচ করে বা একটা ইনকাম করে অথবা কিছু আর্ন করে বা কিছু যে কোনো হিসাব প্রথমবারের মতো যদি আপনি তারিখ দিয়ে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করেন তাহলে সেটা হচ্ছে জাবেদা। আর এটাকে আপনি হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ বলতে পারেন। ঠিক আছে, এই জাবেদা এবং খতিয়ান যেটা আমরা কেবল পড়লাম, এই খতিয়ানটা কি? তাহলে জাবেদার পরের যে পার্ট, পরে যেটা আসে সেটা হচ্ছে খতিয়ান, ইংরেজিতে যেটাকে বলে লেজার। ঠিক আছে, তা জাবেদাটা কি আমি আবার একটু বলি। এটা মূলত একটা হিসাব বিজ্ঞানের একটা ডকুমেন্টস যেখানে আর্থিক লেনদেনের দ্বৈত দাখিলা পদ্ধতি আপনি অ্যাপ্লাই করবেন। অর্থাৎ দ্বৈত দাখিলা পদ্ধতিটা কি আগে কিন্তু বলছি। দ্বৈত দাখিলা পদ্ধতি যেখানে ক্রেডিট এবং ডেবিট দুইটা পাশাপাশি আছে। ঠিক আছে, আপনি তারিখ দিয়ে ডেবিট ক্রেডিটটা যদি লেখেন, কখন ডেবিট হলো কখন ক্রেডিট হলো, তাহলে সেটাই হচ্ছে জাবেদা। মোটামুটি আমি এইভাবে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা হয়তো আরো ভালোভাবে বুঝবেন। ঠিক আছে,
এবার দেখেন খতিয়ানটা কি। খতিয়ান হলো হিসাব বিজ্ঞানের আর একটা গুরুত্বপূর্ণ জাবেদার মতনই একটা ডকুমেন্টস, ঠিক আছে, একটা হিসাব ফর্মুলা, যেখানে আপনি প্রতিটি হিসাব আলাদাভাবে শ্রেণীবদ্ধ করবেন, আলাদাভাবে সংরক্ষণ করবেন, আলাদাভাবে লিখবেন স্টকে, ঠিক আছে। আর এই খতিয়ানটা আপনি কোথা থেকে তৈরি করলেন, একটু আগে কিন্তু বলছি, খতিয়ানটা কিন্তু আপনি জাবেদা থেকে তৈরি করলেন, অর্থাৎ জাবেদার পরের স্টেপ হচ্ছে খতিয়ান। খতিয়ানটা হলো জাবেদা থেকে আসবে, বুঝতে পারছেন। প্রতিটি খতিয়ানে প্রতিটি হিসাবে যে ডেবিট ক্রেডিট আপনি পৃথকভাবে দেখালেন, ঠিক আছে, খতিয়ানও কিন্তু তাই দেখাবেন। আর যদি আমি সহজভাবে বাংলা কথায় বলি, আপনার জাবেদাটা হচ্ছে রোজ নামচা, প্রতিদিন কি করলেন, কি ইনকাম করলেন, কি ব্যয় করলেন সেইটা। আর খতিয়ানটা হচ্ছে ওই রোজ নামচার একটা শ্রেণীবদ্ধ ডকুমেন্টস। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা জাবেদা এবং খতিয়ান আরো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পরে পড়বো, ঠিক আছে। এখন আমরা পরের প্রশ্নে চলে যাই, ওই লাইনটাই চলে যাই। দেখেন, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি ছিল তাহলে? আর্থিক লেনদেনের স্থায়ী হিসাব সংরক্ষণ করা। সেটা করতে গিয়ে ওর জাবেদা করা লাগবে, খতিয়ান করা লাগবে, ঠিক আছে। এই জাবেদা এবং খতিয়ানে লিপিবদ্ধ করে স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ করা হয়, যা ভবিষ্যতের বিশ্লেষণ এবং মূল্যায়নের জন্য অপরিহার্য। তাহলে এক নম্বরটা কি আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এগুলো ডিটেলস বিবরণে যাব না, জাস্ট জাবেদা এবং খতিয়ান বোঝানোর জন্য গেলাম। এবার দুই নম্বরটা দেখি আমরা। দেখেন, কার্যক্রমের ফলাফল নির্ণয়। আপনি আমি যে কোনো কাজ করি না কেন, আমরা কিন্তু তার একটা ফলাফল টাকার অঙ্কে হিসাব করার চেষ্টা করি। সেটা যদি টাকার অঙ্কে হিসাব করি, লাভ হলো নাকি লোকসান হলো, তাহলে কিন্তু সেই যে ফলটা, লাভ হলে আপনি অবশ্যই হিসাব করেন যে এত টাকা লাভ হয়েছে, লোকসানের লেখেন এত টাকা ক্ষতি হয়েছে। তাহলে এই লাভ এবং লোকসানের যে হিসাবটা, সেটাই কিন্তু হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। তাহলে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে কোনো কাজের ফলাফল বের করা। আমরা সবাই কিন্তু সারাদিন কাজ করছি, আমাদের কাজের ফলাফলটা বের করাটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনি যা কিছু হিসাব করবেন, আর্থিক লেনদেন করবেন, সেটা সংরক্ষণ করবেন। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে আপনার লাভ ক্ষতি বা ফলাফল নির্ণয় করলেন। আপনি এভাবে মুখস্থ করেন, এভাবে চিন্তা করেন যে প্রথমটা কি দ্বিতীয়টা কি, তাহলে বলবেন না পয়েন্টস গুলো। আচ্ছা, এবার পড়ি। ব্যবসায়ী এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ে লাভ এবং ক্ষতি হয়েছে কিনা তা নির্ধারণ করা হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে লাভ লোকসান হিসাব, প্রফিট এবং লস অ্যাকাউন্ট অথবা আয় ব্যয় হিসাব প্রস্তুত করাটা কার কার উদ্দেশ্য? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। তাহলে এক এবং দুই হলো, তাই না? আচ্ছা, আমরা একবার পড়ে যাবার পরে আমরা আরো কয়েকবার পড়বো কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত, ঠিক আছে। তাহলে দুটা হলো। এবার তিন নম্বরে দেখেন, আর্থিক প্রতিষ্ঠান আর্থিক অবস্থা নিরূপণ। বলেন তো আপনার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন? আপনার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন সেটা জানতে হলে আর্থিক অবস্থা নিরূপণ করতে হবে, আর তার জন্য হিসাব বিজ্ঞানের প্রয়োগ করতে হবে। হিসাব বিজ্ঞানের আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সে বের করে দেয়। তাইলে এক নম্বর উদ্দেশ্য কি ছিল? এক নম্বর উদ্দেশ্য ছিল আর্থিক লেনদেনের স্থায়ী হিসাবটা সংরক্ষণ করবে, মনে করেন। দুই নম্বরটা হচ্ছে আপনি যে কাজ করলেন তার ফলাফল কি সেটা দেখাবে, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো না মন্দ সেটা দেখাবে। তিনটা জিনিস। একটি প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মূলধন ইত্যাদির বর্তমান অবস্থা বোঝার জন্য উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়। এই ব্যালেন্স শিট কি, ব্যালেন্স শিট কি বা উদ্বৃত্তপত্রটা কি, আমরা সেটা বুঝবো। তার আগে আমরা এই প্যারাগ্রাফটা পড়ি। দেখেন, একটি প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মূলধন। প্রতিষ্ঠানে তিনটা জিনিসই থাকে ভাই, সম্পদ থাকে, দেনা থাকে, দায় দেনা থাকে, আর মূলধন থাকে, ঠিক আছে। মূলধনটা কিন্তু আপনি বিভিন্ন সোর্স থেকে নিচ্ছেন, ব্যাংক থেকে নিচ্ছেন, আমার কাছ থেকে, আপনার কাছ থেকে নিচ্ছেন মূলধন। আর সম্পদটা, মূলধন নিয়ে ভৌত, তারপরে যে সম্পদগুলো আছে বিভিন্ন সম্পদগুলো স্থাপন করলেন সেইটা, আর দায় হচ্ছে আপনি যে ঋণ থাকলেন সেইটা। মোটামুটি প্রতিষ্ঠানে এই তিনটার যে অবস্থা সেটা বোঝার জন্য উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয়, ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়, ঠিক আছে। এই তিনটা বোঝার জন্য কি করা হয় ভাই? ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়। আর এই ব্যালেন্স শিট দেখে আপনি যে কোনো প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট যদি দেখেন, তাহলে সেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাবেন। তাইলে হিসাব বিজ্ঞানের আর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে ব্যালেন্স শিট করে দেয়, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সে কি করে, বের করে দেয়। এবার আমরা পড়ি, এবার আমি আপনাদের একটু বলি যে ব্যালেন্স শিটটা কি। দেখেন, উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট, দেখেন এটা তিনটা জিনিস এইমাত্র বললাম না, সম্পদ, দায় এবং মালিকানা। আপনার যে সম্পদ আছে, যে দায় আছে, মূলধন আছে, বা যে মালিকের কাছে যে মূলধনটা নিচ্ছেন, যেটা দিয়ে ব্যবসা শুরু করছেন, এই তিনটার যে অবস্থা সেটাই কিন্তু উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিটে থাকে, ঠিক আছে। কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে যে আপনি নথি করে দিলেন বা একটা শিট বানাই দিলেন, যেটাকে আমরা ব্যালেন্স শিট বলতেছি, ঠিক আছে, এটা কিন্তু একটা আর্থিক প্রতিবেদন।
এখানে নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট কালের জন্য এই প্রতিবেদনটা তৈরি করা হয়, ব্যালেন্স শিটটা। এখানে তারিখ দিয়ে কিন্তু আপনি সম্পদ লিখবেন, আপনার যে দায় দেনা আছে সেটা লিখবেন, এবং মালিকানা ইকুইটির অবস্থাটা লিখবেন। এই মালিকানা ইকুইটিটা কি, এটা কিন্তু আসবে আমাদের পরবর্তী প্রশ্নে। ঠিক আছে, উদ্বৃত্ত পত্রটা কিন্তু তিনটা উপাদান নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে দায়, আর একটা হচ্ছে মালিকানা ইকুইটি। ঠিক আছে, আর এই ব্যালেন্স শিটের মাধ্যমে আপনি প্রতিষ্ঠানের একেবারে সম্পূর্ণ একটা চিত্র দেখতে পাবেন যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন। একটা স্ন্যাপশট আপনাকে দিবে এই ব্যালেন্স শিটটা কিন্তু, বুঝতে পারছেন? মালিকদের যে শেয়ার আছে বা মূলধন আছে বা আপনার যে লাভ বা লোকসান, সেই সবকিছু কিন্তু আপনি ব্যালেন্স শিটের মাধ্যমে পাবেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন, তাহলে তিনটা হলো আমাদের, 1 2 3। এবার 4 নাম্বারটা দেখেন কি আছে। কার্যক্রম মূল্যায়ন ও নীতি নির্ধারণের সহায়তা। আপনার প্রতিষ্ঠান ঠিকমতো চলতেছে কিনা, প্রতিষ্ঠানের নীতি আপনি কোন দিকে নিবেন বা কোন নীতি নির্ধারণ করবেন, প্রতিষ্ঠান কি লসের দিকে যাচ্ছে, প্রতিষ্ঠান কি নীতিমালাগুলো আরো আপডেট করা দরকার, এই সবকিছু কিন্তু আপনাকে কে বলে দিবে বলেন তো? হিসাব বিজ্ঞান বলে দেবে। হিসাবে যদি দেখেন যে খালি ক্ষতি হচ্ছে, লস হচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে হিসাব বিজ্ঞান কি বলে দিবে, হিসাবের মাধ্যমে দেখাই দিবে যে আপনার কার্যক্রম মূল্যায়ন এবং নীতি নির্ধারণ করা দরকার। এই বিষয়ে সহযোগিতা করবে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যকারিতা মূল্যায়ন করা যাবে এবং এর ভিত্তিতে ব্যবস্থাপনাকে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের সহায়তা প্রদান করা হয়। তাহলে হিসাব বিজ্ঞানের 4টা কাজ গেল। এবার 5 নম্বর কাজটা দেখি, আর্থিক লেনদেন। দেখেন, আপনি যে মূলধন সংগ্রহ করলেন, বিনিয়োগকারীরা আসলো গেল, সরবরাহ করলো, সাপ্লাই চেইনটা আপনি ঠিক রাখলেন, মার্কেটিংটা আপনি ঠিক রাখলেন, ক্রয় বিক্রয় করলেন, লোকসান হলো, লাভ হলো, এই যে যে আর্থিক লেনদেন, এটা কিন্তু লেনদেন ভাই। এই যে লেনদেনটা, এইটা সম্পর্কে আপনাকে জানায় কে, এটা সম্পর্কে আপনাকে অবহিত করে কে? সবকিছু সার সংক্ষেপটা কে দিয়ে দেয়? হিসাব বিজ্ঞান দিয়ে দেয়। কিন্তু আপনি কয় টাকা সারাদিন বিক্রি করলেন, সেটা কিন্তু হিসাব বিজ্ঞান আপনাকে দিয়ে দিচ্ছে। তার মানে 5টা পয়েন্টস কি ছিল? আর্থিক লেনদেনের স্থায়ী হিসাব সংরক্ষণ, কার্যক্রমের ফলাফল নির্ণয়, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বা ব্যালেন্স শিট তৈরি করা, কার্যক্রমের মূল্যায়ন করা, কাজ ঠিক মতো হচ্ছে কিনা, নীতি নির্ধারণটা করতে পারবেন হিসাব বিজ্ঞান দেখে। আর্থিক লেনদেনটা কোন দিকে যাচ্ছে, আর্থিক লেনদেন ঠিক মতো হচ্ছে কিনা, আর্থিক লেনদেনটা যে করেন সেই সম্পর্কে যাবতীয় ইনফরমেশনটা আপনাকে, যাবতীয় হিসাব আপনাকে কে দিবে? হিসাব বিজ্ঞান দিবে। তার মানে হিসাব বিজ্ঞানের প্রথম মৌলিক 5টা উদ্দেশ্য কিন্তু হয়ে গেল। এবার আমাদের পরের 3টা উদ্দেশ্য দেখেন, হিসাবের শুদ্ধতা যাচাইকরণ। আপনি যে ক্যালকুলেশনটা করলেন সেটা কিন্তু, এই যে ব্যালেন্স শিটটা করছেন, ব্যালেন্স শিটে যেটা আছে, বা আপনি যে আহ, জাবেদা খতিয়ান যেটা করলেন, ঠিক আছে, লেজার, এখানে ভুল হয়েছে কিনা, সেই ভুলটা কিন্তু আপনাকে দেখিয়ে দিবে কে? হিসাব বিজ্ঞান। ট্রায়াল ব্যালেন্সটা, এটাকে বাংলায় বলে রেওয়া মিল। আমি পড়ি, তারপরে রেওয়া মিল কি আমরা পড়বো। দেখেন, হিসাব বিজ্ঞানের সঠিকতা নিরীক্ষণ এবং যাচাই করার জন্য রেওয়া মিল বা ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করা হয়। হিসাব বিজ্ঞানের সঠিকতা নিরীক্ষণ এবং যাচাই করার জন্য, হিসাব যে করলেন সেটা কি সঠিক হলো কিনা সেটা দেখার জন্য কি করা হয়? ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করা হয়, যেটাকে বাংলায় বলে রেওয়া মিল, যা হিসাবের গাণিতিক সঠিকতা নিশ্চিত করতে সাহায্য করে। তার মানে হিসাব বিজ্ঞানের আর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি ভাই? সেটা হচ্ছে হিসাবের শুদ্ধতা যাচাইকরণ। ক্লিয়ার? তাই হিসাবের শুদ্ধতা যাচাই করতে গেলে আপনাকে কি করতে হবে? ট্রায়াল ব্যালেন্স করতে হবে। ট্রায়াল ব্যালেন্সটা কি? দেখেন, এই রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স, এটা একটা আর্থিক তালিকা। এটা কিন্তু, এটাও কিন্তু ডেবিট এবং ক্রেডিট থাকবে, ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স গুলো এখানেও কিন্তু সাজানো থাকবে। ঠিক আছে, তবে রেওয়া মিলের মূল উদ্দেশ্যটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিটের সমতাটা ক্যালকুলেশন করে নিচে আপনি সমান হয়েছে কিনা। যদি ডেবিট এবং ক্রেডিট সমান না হয় তাহলে কিন্তু ট্রায়াল ব্যালেন্সে সেটা ধরা পড়বে এবং আপনার হিসাব ভুল ছিল সেটা কিন্তু প্রমাণ হবে। ঠিক আছে, মানে মোট কথা, রেওয়া মিলটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিটের দুই পাশে ক্যালকুলেশন করে যদি দেখেন এ পাশেও 20 হয়েছে, এ পাশেও 2000 হয়েছে, ও পাশেও 2000 হয়েছে, তাহলে বুঝতে হবে আপনার প্রতিষ্ঠানের ডেবিট এবং ক্রেডিট দুটা সমান আছে। ঠিক আছে, যখনই সমান হবে তখন আপনি এই চেকলিস্ট দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রতিষ্ঠানের সবকিছু ঠিক আছে। আর এটাকেই রেওয়া মিল বলে, ইংরেজিতে বলে ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের ইসে যাই। দেখেন, হিসাবের ভুল এবং জালিয়াতি প্রতিরোধ। হিসাব বিজ্ঞান ছাড়া আপনি কিন্তু হিসাবের ভুল এবং জালিয়াতি প্রতিরোধ করতে পারবেন না। এমনকি আপনার দোকানে যদি ক্যালকুলেটর চেপে 2+2 এভাবে দেখায় দেয়, তাও কিন্তু ভুল থেকে যাবে। 2 আর 2 যোগ করে 4 হবে, কিন্তু আপনি যদি হিসাব বিজ্ঞানের সমস্ত মৌলিক নীতিগুলো অ্যাপ্লাই না করেন, ডেবিট ক্রেডিট এগুলো যদি আপনি সুন্দরভাবে মেনটেন না করেন, যেগুলো ছোট প্রতিষ্ঠানে করে না, তাহলে কিন্তু ওই আপনি দিন শেষে, মাস শেষে আপনি কিন্তু সঠিক তথ্য পাবেন না, অনেক টাকা কিন্তু গায়েব হয়ে যাবে। ঠিক আছে,
হিসাব বিজ্ঞানের সমস্ত রুলস ফলো করে হিসাব করলেই কেবল আপনার জালিয়াতি ধরতে পারবেন। আইনগত এবং কর সংক্রান্ত দায়িত্ব পালনের সহায়তা, দেখেন আপনাকে যে কর দিতে হয় প্রতিষ্ঠানের, এটা কিন্তু এই কত টাকা কর আসলো, কোন প্রকার ভ্যাট এবং কর বা আইন কর ফাঁকি দিলেন কিনা, তারপরে আপনি বিভিন্ন কোম্পানি আইন বা ভ্যাট আইন আছে সেটা সঠিকভাবে ফলো করলেন কিনা, ঠিক আছে, আপনি আপনার যে আয়টা সেটা আপনি কিছু গোপন করলেন কিনা, সব কিছু কিন্তু এই আইনগত এবং কর সংক্রান্ত বিষয়গুলো কিন্তু হিসাব বিজ্ঞানের মাধ্যমে ক্যালকুলেশন করা হয়। এবং হিসাব বিজ্ঞানের অন্যতম আরেকটা উদ্দেশ্য কিন্তু এই কর দেখা, আপনার কাছ থেকে কর নেওয়া, আপনি কর দিবেন, সেটা কিন্তু হিসাব বিজ্ঞানের একটা কাজ, উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে আমাদের যে প্রশ্নটা যদি 8 মার্কে আসে, আমাদের এই 8টা পয়েন্টস কিন্তু দিতে হবে। যারা ভালো মার্কস পেতে চান, যারা ভালো পারবেন না সময়ের অভাবে, তারা এখান থেকে হয়তো যে কোনো 5টা দিতে পারেন, যে কোনো 6টা দিতে পারেন, তবে 8 মার্কে 5টা দিতে নিষেধ করবো আমি, ঠিক আছে। মোটামুটি একটা জিনিস নিশ্চিত থাকতে পারেন, হিসাব বিজ্ঞানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য মূলত এই 8টা, 8টার বাইরে আরো 8টা আপনি দিতে পারবেন, কিন্তু এই মৌলিক 8টাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। কাজেই এই 8টা আপনি বইয়ের থেকে দাগান, খাতায় লেখেন অথবা নোট থেকে পড়েন, যেভাবে পড়বেন আপনি এই 8টাকেই আপনি পড়েন, ঠিক আছে। এবার আমরা উপসংহারটা দেখি। উপরে বর্ণিত উদ্দেশ্যগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, কি হয় স্পষ্ট, দেখেন হিসাব বিজ্ঞান কেবলমাত্র হিসাব রাখার মাধ্যম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ তথ্য ব্যবস্থা, যা একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক গতিবিধি নিয়ন্ত্রণ করে, মূল্যায়ন করে, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করে। কি বললো ভাই এখানে? এখানে বললো হিসাব বিজ্ঞান শুধু হিসাব করে দেয় সেটা না, এটা একটা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ একটা চিত্র তুলে ধরে। প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ন্ত্রণ আরোপ করা যায়, মূল্যায়ন করা যায় প্রতিষ্ঠানের কার্যক্রমকে, এবং ভবিষ্যতের প্রতিষ্ঠান কোন দিকে যাবে, যাওয়া উচিত, সেই বিষয়টা দেখা যায় হিসাব বিজ্ঞানের মাধ্যমে। কাজেই হিসাব বিজ্ঞানের যদি সঠিক প্রয়োগ আপনি করেন, তাহলে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে পারবেন, প্রতিষ্ঠানের দিন দিন অগ্রগতি সাধন করা যাবে, ঠিক আছে। তাহলে ভূমিকা উপসংহারে যাই লেখেন না কেন, মোটামুটি 8টা পয়েন্টস এখানে। তাহলে এই প্রশ্নটা কি আজকে মোটামুটি আমাদের হয়েছে? আমরা কি বলতে পারি যে হয়েছে? আমরা পারবো লিখতে? এখনই লিখতে দিলে পারবেন? জি ইনশাল্লাহ পাওয়া অষ্টম যাবে। ব্যাচের ভাই বোনরা কিন্তু রিপ্লাই দিবেন। আমরা কিন্তু অনলাইন ক্লাস নিচ্ছি না, আমরা কিন্তু এটা গ্রুপ স্টাডি করতেছি, ঠিক আছে। এখানে আমাদের লিখতে হবে হ্যাঁ নবম হ্যাঁ, ব্যাচের নাম, নবম ব্যাচের যে পারা ক্লাসের নাম যাবে, সেটা লিখতে কিন্তু পারা যাবে। হ্যাঁ হ্যাঁ মিজান মোজাহিদ ভাই থ্যাংক ইউ। নবম ব্যাচের যে ক্লাসটা হয়েছে সেটা কিন্তু আমরা, মানে অষ্টম ব্যাচে যারা আছি বা আমি যেটা আছি, আমার কিন্তু সেটা পরীক্ষা দেবো না আমি আর, ঠিক আছে। আর অষ্টম ব্যাচে এই বই কিন্তু লিখতে হবে, আমার খালি পড়ে গেলে হবে না, এই জন্য আমরা কিন্তু পয়েন্টস ধরবো। আজকে পড়ে যাচ্ছি, নেক্সট এগুলো যখন রিভাইজ দেবো তখন কিন্তু মুজাহিদ ভাই, রিদওয়ান ভাই সহ যারা আছেন এখানে, জুলহাস ভাই অষ্টম ব্যাচের, আর কে কে অষ্টম ব্যাচের, আমরা এই কজনই আছি। আর বাকি যারা যারা আছেন, মুরাদ ভাই, সাইদুল ভাই, খোরশেদ ভাই, হাজেরা আপা নবম ব্যাচে, ঠিক আছে। আমাদের সাথে অষ্টম ব্যাচের আরো অনেক ভাই বোন জয়েন হবেন। তা আমরা এগুলো কিন্তু পয়েন্টস একে অপরকে ধরবো, সেইভাবে বই নিয়ে খাতা নিয়ে বসতে হবে, তা না হলে কিন্তু গ্রুপ স্টাডি হবে না। তাহলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আমরা পড়লাম। এর পরের প্রশ্নটা কি দেখেন, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। এখন আমি একটা কাজ করতে পারি, আমি ভিতরের ডিটেলস, যেহেতু এই প্রশ্নটা সহজ, আমি শুধুমাত্র পয়েন্টস পড়ে আমি নিজের মতন করে এক লাইনে বলে যাই, ভিতরে আমি পড়বো না, কি বলেন? জি ঠিক আছে ভাই। জি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখেন যেটা পড়া দরকার সেটা পড়বো, যেটা সহজ সেটা ওইভাবে ইয়ে করবো। দেখেন, যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক তথ্য সঠিকভাবে সংরক্ষণ, বিশ্লেষণ এবং উপস্থাপনের জন্য হিসাব বিজ্ঞান অপরিহার্য। এটা শুধু ব্যবসা প্রতিষ্ঠানে নয়, বরং ব্যক্তিগত, সামাজিক, সরকারি প্রতিষ্ঠানে এটা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠান কি পরিমাণ লাভ করছে, কি পরিমাণ দায় দেনা আছে, কি পরিমাণ লেনদেনে ভুল হয়েছে, সবকিছু খুঁজে পেতে আপনার হিসাব বিজ্ঞান অত্যন্ত কার্যকর। এই যে যা বললাম তাই ভূমিকা। হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তার গুরুত্বপূর্ণ দিক এবার আমরা তুলে ধরবো। এখানে আছে 8টা পয়েন্টস, আমি 8টা করে রাখছি, ঠিক আছে। বইতে এখানে আপনারা দেখতে পারেন, বইতে কয়টা আছে আমি জানি না, বইতে যদি 5টা থাকে তাহলে 8টা আছে। বইতে বড় একটা প্যারাগ্রাফ থাকলে সেটাকে ভেঙে চুরে 8টা বানাইছি, ঠিক আছে। বইতে বইতে কিন্তু এভাবে পয়েন্টস আকারে সব প্রশ্ন নাই। কয়টা আছে বলেন রিদন ভাই? 12টা। 12টা? জি জি। জি, তাহলে 12টার থেকে 8টা, 12টা আমার পড়া লাগবে না, 8টা বানাইছি। দেখেন ইম্পর্টেন্ট 8টা। স্থায়ী হিসাব সংরক্ষণ, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কি, গুরুত্বটা কি বলি, আপনাদের সুবিধা হবে। দেখেন আমরা যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য পড়ছি না, এই উদ্দেশ্যের পয়েন্টস গুলো দিয়েই কিন্তু প্রয়োজনীয়তার পয়েন্ট প্রশ্ন হয়ে যাবে, অবশ্যই হবে। দেখেন উদ্দেশ্যতে কি আছে, আর্থিক লেনদেন, স্থায়ী হিসাব সংরক্ষণ, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা কি প্রয়োজনীয়তা না? আমার সাথে একমত হয় না আপনারা সবাই? এটা যদি উদ্দেশ্য হয়, এটা তো একই সাথে প্রয়োজনীয়তা। দেখেন স্থায়ী হিসাব সংরক্ষণ আছে, একই হ্যাঁ জিনিস। হ্যাঁ ঠিক। কার্যক্রমের ফলাফল নির্ণয়, আমরা কি এখানে লিখতে পারি
আর্থিক ফলাফল নির্ণয়। 3 নম্বরে ছিল আর্থিক অবস্থা নিরূপণ করা, আমরা কি এখানে 3-এ লিখছি আর্থিক অবস্থা নিরূপণ? 4 নম্বরে ছিল এখানে আছে কার্যক্রমের মূল, 4 নাম্বারটার সাথে মিলতেছে না, ওইটা 4 নাম্বার। এই 7 নাম্বারের সাথে মেলে না, রেসপন্স দিবেন কিন্তু ভাই, আপনারা রেসপন্স দিবেন, এটা গ্রুপ স্টাডি চলতেছে। মিলতেছে ভাই। হিসাবের ভুল এবং জালিয়াতি মিল প্রতিরোধ মিল 7 নাম্বার। এখানে 4 নাম্বার আছে ভুল ও জালিয়াতি প্রতিরোধ। হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখি কর কর নির্ধারণের সহায়তা, এটা কি আছে এখানে? আছে আইনগত কর সংক্রান্ত জি দায়িত্ব জি পালন। কোন নির্ধারণ আচ্ছা, আছে? এরপরে ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় ব্যয় আচ্ছা, ব্যয়টা বোধহয় নাই, আছে আছে। ব্যয়টা এর উপরে নাই, ব্যয়টা ঠিক আছে। আচ্ছা, ব্যয়টা নাই, ঠিক আছে। আর কি কি নাই দেখি। দেখেন, ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত গ্রহণ, তথ্য সরবরাহ এবং জবাবদিহিতা। আচ্ছা বলেন, উপরের 5টা, তাহলে আমরা একটা প্রশ্ন দিয়ে আরেকটা প্রশ্ন লিখতে পারবো, ঠিক আছে। একই কাজ, প্রয়োজনীয়তা ওই দিকগুলো, কিন্তু ভিতরে লেখার সময় আপনি লিখবেন যে এটা হচ্ছে এর প্রয়োজনীয়তা, আর উপরে লিখছিলেন এটা হচ্ছে এর উদ্দেশ্য, ঠিক আছে। কথাটা একটু চেঞ্জ করবেন। তাহলে আমরা উপরের 5টা পড়লাম না, নিচের 3টা পয়েন্টস পড়ি। দেখেন, ব্যয় নিয়ন্ত্রণ, প্রতিষ্ঠানের অপচয় এবং অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞান ভূমিকা রাখে, যেমন বাজেট প্রস্তুত, মান ব্যয় নিরূপণ, বিচ্যুতি বিশ্লেষণের মাধ্যমে ব্যয় ব্যবস্থাপনা সহজ হয়, ঠিক আছে। ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত গ্রহণ, হিসাব বিজ্ঞান সরবরাহকৃত রিপোর্ট এবং তথ্য ব্যবস্থাপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ব্যয় নিয়ন্ত্রণ, আপনি ব্যয় নিয়ন্ত্রণ, আয় নিয়ন্ত্রণ করা যায় না, কেউ করে না। আপনার কত আয় হচ্ছে আপনি আরো চাচ্ছেন, কিন্তু আপনার ব্যয়টা এটা কিন্তু নিয়ন্ত্রণ করা জরুরি। কাজে হিসাব বিজ্ঞান সবসময় আপনার ব্যয় নিয়ন্ত্রণ করে। কিভাবে? বাজেট, মান ব্যয় নিরূপণ, বিচ্যুতি বিশ্লেষণ, আপনার লাভ ক্ষতি লোকসান, এগুলো নানান কিছু যাচাই বাছাই করে আপনাকে দেখায়, ফলে আপনি ব্যয় নিয়ন্ত্রণ করেন। আর ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত, নতুন এক্সিকিউটিভ নিবেন কিনা, নতুন কর্মী নিবেন কিনা, আপনার ব্যবসায় লাভ হচ্ছে কিনা, কর্মী ছাড়াই করবেন কিনা, র মেটেরিয়াল আনা লাগবে কিনা, চলতেছে কিনা, বিক্রি বাড়লো কিনা, এই যে যাবতীয় যে বিষয়গুলো, এই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে, ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত গ্রহণে কে আপনাকে সহযোগিতা করে? হিসাব বিজ্ঞান। কাজে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা এই ক্ষেত্রে আছে। 8 নম্বর হচ্ছে তথ্য সরবরাহ এবং জবাবদিহিতা। কোন দুর্নীতি হলে হিসাব বিজ্ঞান সেটা ধরাই দেয় এবং আপনার কাছে জবাব চায়, আপনাকে প্রয়োজনীয় তথ্য দেয় হিসাব বিজ্ঞান। কাজেই হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা এই 5টার পাশাপাশি বাকি 3টার ক্ষেত্রেও আছে। উপরিউক্ত আলোচনা শেষে প্রতীয়মান হয় যে হিসাব বিজ্ঞান একটি প্রতিষ্ঠান অবিচ্ছেদ্য অংশ, সঠিক হিসাব পদ্ধতি গ্রহণ না করলে প্রতিষ্ঠান আর্থিক কার্যক্রম বিশৃঙ্খল হয়ে পড়তে পারে। তাই টিকে থাকা এবং উন্নয়নের জন্য হিসাব বিজ্ঞানের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম। এখন আমরা যে 2টা প্রশ্ন পড়লাম, আজকে 3টা পড়ছি, বলেন এই 3টা প্রশ্ন আমরা কি লিখতে পারবো পরীক্ষায়? আমি বারবার কিন্তু গ্রুপ স্টাডিতে কিন্তু এই কথা জিজ্ঞেস করবো, কেউ যদি বলেন যে পারবো না, তাহলে আমরা আবার পড়বো দরকার হয়, ইনশাল্লাহ পারবো ঠিক আছে। ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে দেখেন, আমরা পয়েন্টস গুলো কিন্তু মুখস্থ করবো, আজকে গেল, কালকে কিন্তু আমি কিন্তু পয়েন্টস ধরবো, হ্যাঁ, সবার কাছে, মুজাহিদ ভাই, রিদওয়ান ভাই, অষ্টম ব্যাচে যারা আছেন, জুলাস ভাই, পয়েন্টস ধরবো কিন্তু, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা গেল। ঠিক আছে, পড়া তাহলে না আমাদের, ধরলে পড়া মুখস্থ হবে না। হ্যাঁ হ্যাঁ, পড়া ধরবো, মানে পড়া, মনে করেন বাড়ি বসে পড়ার সময় পেলাম না, ঠিক আছে, কিন্তু জায়গায় বসে পয়েন্টস গুলো মানে মুখস্থ করতে হবে এবং ধরতে হবে, এবং এটা করতে হবে, রিভিউ করতে হবে বারবার, ঠিক আছে। তাহলে 3টা প্রশ্ন কিন্তু পড়ে ফেলছি। এখন কি বলেন, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে। আমাদের ঠিক যে আছে গতিতে পড়া এগোচ্ছে, ভাই প্রথম আমাদের তো গতি আর একটু প্রথম প্রশ্নটা একটু আরেকবার একটু ক্লিয়ার করে না, আমি একটু দেরিতে জয়েন করছি তো। প্রথম প্রশ্নটা। আচ্ছা আচ্ছা, এইটা 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 দেখেন, এটা ইজি। আমরা যে হিসাব বিজ্ঞানে আর্থিক এবং অআর্থিক ঘটনা পড়ছিলাম গতকালকে, মুজাহিদ ভাই, গত শনিবারে। হ্যাঁ পড়ছি। তা আর্থিক এবং অআর্থিক ঘটনা, আর্থিক ঘটনা হচ্ছে হিসাব বিজ্ঞানের, আপনি কোনো জিনিস কিনলেন, কোনো জিনিস আপনি বিদ্যুৎ বিল দিলেন, আপনি বেতন দিলেন, এটা হচ্ছে আর্থিক ঘটনা। প্রতিষ্ঠানের শ্রমিক ধর্মঘট হলো, আপনার ঝড় হলো, ঝড়ে একটা গাছ ভেঙে পড়লো, ঠিক আছে, বা নতুন এক্সিকিউটিভ আসলো, তারপরে হচ্ছে আপনার এই যে যে বিষয়গুলো, এগুলো কিন্তু অআর্থিক ঘটনা। সরাসরি টাকার অঙ্ক এগুলো দেখানো যায় না, কিন্তু পরোক্ষভাবে টাকার উপর প্রভাব ফেলে। কাজেই এটা হচ্ছে আর্থিক এবং অআর্থিক ঘটনা, এই দুইটার যে পার্থক্য সেটা এখানে আছে। আর্থিক ঘটনা আপনি রেকর্ড বইতে লেখেন, আর্থিক ঘটনা লেখেন না। আর্থিক ঘটনা আপনার উপর প্রভাব ফেলে, আর্থিক ঘটনা সরাসরি ফেলে না, পরোক্ষভাবে ফেলে। আর্থিক ঘটনার উদাহরণ দিবেন, আর্থিকের উদাহরণ দিবেন। আর্থিক ঘটনার হিসাব করা হয় দ্বিতরফা দাখিলা পদ্ধতিতে, আর অআর্থিক ঘটনার হিসাব করার জন্য কোনো হিসাব বিজ্ঞানের কোনো পদ্ধতি অ্যাপ্লাই করা হয় না। আর্থিক ঘটনা টাকার অঙ্কে পরিমাপ করা হয়, আর অআর্থিক ঘটনা টাকার অঙ্কে পরিমাপ করা হয় না। আর্থিক ঘটনা প্রতিবেদনে আর্থিক প্রতিবেদন হিসেবে উপস্থাপন হয়, অআর্থিক ঘটনা আর্থিক প্রতিবেদনের ভিতরে খুব একটা জায়গা পায় না, পরোক্ষভাবে পায়। তাহলে এইটা আমরা জাস্ট পার্থক্য পড়ছিলাম, ঠিক আছে।
তাহলে এই আর কি, আমরা 5টা প্রশ্ন পড়লাম। বোধহয় আমাদের আর একটা ক্লাস হলে আমাদের প্রশ্ন কয়টা আছে দেখেন, আমরা কয়টা প্রশ্ন পড়বে একটু যদি দেখি। আমরা যদি 5 পর্যন্ত পড়ে ফেলাই তাহলে আমাদের আছে আর কয়টা। এখন বলবেন না যে ভাই 10টা কেন পড়তেছি, আমরা একবার 10টা পড়ে যাই। আমার সাজেশন বইটা তৈরি করতেছি, ঠিক আছে? সাজেশন বই বোধহয় আর 1 দিন 2 দিন লাগবে, তখন আমরা ওই 10টা না পড়ে আমরা ট্রিপল স্টার প্রশ্নগুলো আর ডাবল স্টার প্রশ্নগুলো আগে পড়ে যাব, ঠিক আছে? তাতে হয়তো 5টা আসবে, এক একটা অধ্যায় থেকে 5টা 6টা প্রশ্ন আমরা পড়ে যাব, ঠিক আছে? তো সাজেশনটা করা পর্যন্ত মোটামুটি এই অধ্যায়টা সব পড়ে ফেলবো, যেহেতু এটা মৌলিক, হিসাব বিজ্ঞানের মৌলিক চ্যাপ্টার। এইভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় শেষ করব। আর এটার পরে এই উচ্চতর হিসাব বিজ্ঞান শেষ করার পরে এটা আমি চাচ্ছি যে 1 মাসের মধ্যে শেষ করে ফেলতে, কারণ আমাদের পরীক্ষার আছেই 2 থেকে 3 মাস। 1 মাসটা অনেক সময়, মানে যদি দ্রুত পারি শেষ করে ফেলবো, এবং এর মাঝামাঝি সময় আমরা কার্য ব্যবস্থাপনা ধরবো, ঠিক আছে? কার্য ব্যবস্থাপনা নিয়ে আমি ঘাটাঘাটি করতেছি, এটা শেষ করব। 2টা বই আমরা আগে শেষ করব, পরে বাকি 3টা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আপনাদের কোনো মতামত থাকলে আমাকে এখন বলেন, তা না হলে আমরা রেখে দেবো ইনশাল্লাহ। যে আমিন ভাই, আমরা সপ্তাহে শনিবার, সোমবার আর বৃহস্পতিবার নাকি ক্লাস, মানে গ্রুপ স্টাডি করবো। বুধ, শনি শনি সোম সোম বুধ। বুধবার। হ্যালো। হ্যাঁ, শনি সোম বুধবার ক্লাস, শনি সোম বুধবার ক্লাস। ঠিক আছে। হ্যাঁ ভাই, জুলাস ভাই, শনি সোম বুধ রাত 10টা থেকে, ঠিক আছে? আর 9টা থেকে হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ক্লাস হয় আর কি, ঠিক আছে? হ্যাঁ, এটাই আমাদের পরীক্ষার সময়ে কাছে যাচ্ছে, তো তখন আমরা হয়তো অন্য মানে শনি সোম বুধের বাইরে রবি মঙ্গল বৃহস্পতিও হয়তো আমরা পড়বো সেকেন্ড সেমিস্টারে পড়া, ঠিক আছে? আচ্ছা, আর কেউ কিছু বলবেন? না, আজকে তাহলে রাখেন, রাত হয়ে গেছে অনেক, আপনি রেস্ট নেন। আপনি আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন, তাই আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তাহলে। মুজাহিদ ভাই, আমি শুনিনি আপনার কথা, শোনা যায়নি। কিছু কিছু বললে বলেন, না হলে রেখে দিচ্ছি। ঠিক আছে, রেখে দেন ভাই। ওকে, আচ্ছা আসসালামু ওকে, আলাইকুম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।